আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শির স্যার তোমাদের মাঝখানে রসায়নের নতুন অধ্যায় জৈব রসায়ন অধ্যায় নিয়ে আজকে কথা বলতে এসেছি এবং এই অধ্যায়ে তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে কিভাবে শেখা যায় সেই পদ্ধতি শিখিয়ে দেবে ইনশাআল্লাহ। তো আমরা যদি একটু খেয়াল করি যে জৈব রসায়নের যে সূচনাটা বা একদম শুরুটা ঠিক কিভাবে হয়েছে। তো দেখো, জৈব রসায়নের সূচনার ক্ষেত্রে আমরা প্রথমেই এই জৈব রসায়ন সম্পর্কে কথা বলছে বিজ্ঞানী বার্জেলিয়াস, যে ফার্স্ট 1808 সাল। সালটা মনে রাখবো অবশ্যই। সালটা কত? 1808 সাল। এই 1808 সালে তিনি মূলত বলছিল যে রসায়নের যে জৈব রসায়নের বা জৈব যৌগ যে কনসেপ্টটা বা জৈব যৌগের যে উপাদান সমূহ, এই উপাদান সমূহ আসলে প্রকৃতি থেকে একটা অলৌকিক ক্ষমতার মাধ্যমে, একটা অলৌকিক ভাবে তোমার উদ্ভিদ এবং প্রাণীদের শরীরে পাওয়া যায়। এটাকে কৃত্রিম ভাবে তৈরি করা যায় না। এই কথা সে কত সালে বলছিল? 1808 সালে। কিন্তু সে আবার 1815 সালে এই কথার নামকরণ করছে প্রাণ শক্তি বিবর্তন। অর্থাৎ একটা কথা বলছে সে অনেক বছর আগে, কিন্তু সে নামকরণ করছে 1815 সালে। 1815 সালে বলছে যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর একটা নাম আমার দেওয়া উচিত, আর সে নাম দিছে প্রাণ শক্তি বিবর্তন। যে শক্তির মেইন কাজ ছিল জৈব যৌগের উপাদান সমূহ প্রাকৃতিকভাবে উদ্ভিদ ও প্রাণীর শরীরে পাওয়া যায়, কৃত্রিমভাবে প্রস্তুত করা যায় না। যেটা তার ধারণা ছিল, যদিও বিজ্ঞানী রাদারফোর্ডের মতো তার ধারণা একটু সীমাবদ্ধ ছিল। আর বোর আইসে যেভাবে রাদারফোর্ডকে মাত দিয়ে ফেলছে, ঠিক তেমনি এখানে একজন বিজ্ঞানী আসছে, বিজ্ঞানী ফ্রেডরিক উলার। 1828 সাল। সালগুলো একটু মাস মনে রাখবা, তোমাদের মূলত এমসিকিউর ক্ষেত্রে এই সালগুলো কিন্তু আসে। ফ্রেডরিক হুইলার 1828 সাল। সে রসায়নাগারে অ্যামোনিয়াম সায়ানাইড কি নিয়ে, অ্যামোনিয়াম সায়ানাইড নিয়ে কাজ করলে সেখানে ভুল করে, সে আসলে তার কোনো ইন্টেনশন ছিল না যে আমি বার্জেলিয়াসকে ভুল প্রমাণিত করব বা আমি নিজেকে বড় প্রমাণ করবো, নিজেকে নিজেকে প্রমাণ করবো, এমন কিছু না। জাস্ট সিম্পলি সে রসায়নাগারে অ্যামোনিয়াম সায়ানাইড নিয়ে কাজ করতেছিল। সেখানে মূলত জৈব যৌগের একটা উপাদান ইউরিয়া তৈরি হয়ে গেছে। তখন থেকে সে বিক্রিয়াটি জৈব যৌগের প্রথম বিক্রিয়া হিসেবে পরিচিতি লাভ করে এবং তিনি মূলত এই জৈব যৌগের জনক। মনে রাখবা, তাহলে জৈব যৌগের জনককে আমাদের এই ফ্রেডরিক উলার। জৈব যৌগের একদম প্রথম বিক্রিয়া, ফার্স্ট বিক্রিয়াটা আমরা এখান থেকে দেখতে পাই যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে কি তৈরি? ইউরিয়া তৈরি। দেখো এখানে তোমাদের মেবি রসায়ন বইতে এই সেম একটা এক্সাম্পল তোমাদের ইস্যু দিচ্ছে যে সমানুকরণের যে কনসেপ্টটা, যে সমানুকরণ, একই অণু বা পরমাণু থাকা সত্ত্বেও, একই অণু থাকা সত্ত্বেও এদের গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে, বা এদের গাঠনিক রূপটা ভিন্ন হওয়ার কারণে মূলত এদেরকে পরস্পরের সমানু বলা হয়। এখানে সমানুর কনসেপ্টের ক্ষেত্রে যেমন আছে, এখানেও ঠিক তেমনই আছে যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত হচ্ছে। অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত প্রথম বিক্রিয়াটা এবং জৈব যৌগের প্রথম বিক্রিয়া নামে এটা পরিচিত। এখন যদি একটু কথা বলি যে জৈব যৌগের মূল উপাদান মানে উপাদান কয়টা, তাহলে বলা যায় জৈব যৌগের উপাদান 6টা। কি এটাকে মনে রাখার জন্য একটা সহজ টেকনিক কি? চপস এন। দ্যাট মিনস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এন্ড নাইট্রোজেন। কথা বলা গেছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার ও নাইট্রোজেন। একে আমরা চপস এন দ্বারা অর্থাৎ শর্টকাটে মনে রাখবো চপস এন। এই 6টা মৌলের ভিতরে বা এই 6টা মৌলের ভিতরে আরো যে 2টা মৌল ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়া কার্বন এবং হাইড্রোজেন। মনে রাখবে কার্বন এবং হাইড্রোজেন মিলাই তৈরি হয় কি? হাইড্রো কার্বন। কি তৈরি করে? হাইড্রোকার্বন তৈরি করে। অর্থাৎ যদি কোশ্চেন আসে হাইড্রোকার্বন মানে কি বা হাইড্রোকার্বন কাকে বলে, তাহলে অবশ্যই তোমরা বলবা যে হাইড্রোকার্বন হলো এমন একটা এমন একটা বন্ধন যে বন্ধনে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকে। হাইড্রোকার্বন কি দুইটা ভাগে ভাগ করা যায়। দুইটা ভাগে কি দুইটা ভাগে ভাগ করা যায় বলতো? একটা হচ্ছে এলিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক, এলিফেটিক মানে কি এবং অ্যারোমেটিক মানে কি? চলো, এলিফেটিক কথার দ্বারা আমরা একটু ফ্যাট ফ্যাট বা চর্বি একটা পাই, মানে বলা যায় এটা একটা চর্বি জাত। এটা কি? একটা চর্বি জাত। অ্যারোমা দ্বারা একটা সুগন্ধি ভাব আসে, মানে এটা কি সুগন্ধ জাত। অর্থাৎ যত পারফিউম আছে, আতর আছে, এগুলো কিন্তু অ্যারোমেটিক যৌগের অন্তর্ভুক্ত। এবং যত প্রকার আমরা এই যত বন্ধন দেখি, যেমন পেট্রোলিয়াম বা যত তোমার আমগুলো আছে, এগুলো কি অ্যালিফেটিক, অ্যালিফেটিক যৌগ। যেমন মিথেন, ইথেন, প্রোপেন সবই অ্যালিফেটিক। কথা বলে গেছে? এবার যেহেতু আমাদের তোমাদের 19 বইতে অ্যারোমেটিক নিয়ে অত বেশি কথা বলে নাই, আমরা অ্যালিফেটিক নিয়ে একটু কথা বলি। অ্যালিফেটিককে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। কি বলতো?
একটা মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। কথা বোঝা গেছে? এই মুক্ত শিকল এবং বদ্ধ শিকলকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় পরস্পর। এটা হচ্ছে সম্পৃক্ত, এটা কি অসম্পৃক্ত। সম্পৃক্ত, এটা কি অসম্পৃক্ত। এখন অনেক অনেক স্টুডেন্ট কোশ্চেন করে যে সম্পৃক্ত এবং অসম্পৃক্তের মধ্যে তফাৎটা কি। আসলে সম্পৃক্ত আর অসম্পৃক্তের মধ্যে তফাৎটা হলো গিয়া, ধরো একক বন্ধন সম্পন্ন যত বন্ধন আছে বা যত যৌগ আছে একক বন্ধন তৈরি করছে, যেমন আমরা ধরতে পারি মিথেন, CH4 মিথেন। এটাকে যদি ধরি আমরা তাহলে বলতে পারি কার্বন হাইড্রোজেনের 4টা বন্ধন আছে এখানে, রাইট? যেটা আমরা অধ্যায় 8 করছিলাম। 4টা বন্ধন আছে কার্বন হাইড্রোজেনের, তাহলে এই 4টা বন্ধন যদি থাকে তাহলে মিথেন এখানে একক যে বন্ধনটা আছে এই একক বন্ধন দ্বারা বোঝাবে সম্পৃক্ত। কথা বোঝা গেছে? আর ডাবল বন্ড বা ট্রিপল বন্ড অর্থাৎ বন্ধন, শুধু বন্ধন সম্পর্কে যে আইডিয়া থাকে, ধরো এইটা হচ্ছে সিঙ্গেল বন্ড, এর ডাবল বন্ড, এর ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে মনে রাখবো অবশ্যই ও সম্পৃক্ত হওয়ার কারণ ও সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, বা ও অনেক ও নিজেকে অনেক শক্ত করে বা শক্ত বন্ধনে আবদ্ধ রাখে। আর এই বন্ধনটাকে বলে সিগমা বন্ড। কি বলে? সিগমা বন্ড। ডাবল বন্ড থাকলে মনে রাখবো উপরেরটা পাই বন্ড, নিচেরটা সিগমা বন্ড। তিনটা থাকলে মনে রাখবা উপরেরটাও পাই, নিচেরটাও পাই বন্ড, আর মাঝখানেটা কি সিগমা বন্ড। কথা বোঝা গেছে? অর্থাৎ সিগমা বন্ড হাইয়েস্ট একটাই থাকতে পারে, কিন্তু পাই বন্ড একাধিক থাকতে পারে। কথা বোঝা গেছে? আর পাই বন্ড গুলাই মূলত অসম্পৃক্ততা প্রকাশ করে, বাট সিগমা বন্ড কি সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রকারিত সিগমা বন্ড। তার মানে বোঝা যাচ্ছে যে এলিফেটিকের দুইটা জাত, মুক্ত বদ্ধে। মুক্ত বদ্ধ মধ্যে সম্পৃক্ত আছে, অসম্পৃক্ত আছে। সম্পৃক্ত কে? মূলত যারা একক বন্ধন সম্পন্ন তারাই সম্পৃক্ত, আর যারা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সম্পন্ন তারা অসম্পৃক্ত। সহজ একটা কনসেপ্ট। এবার আমরা অধ্যায়ের আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কথা বলবো, বা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। একটু আমি মুছে দিলাম এই জায়গাগুলা, তাহলে আমার লিখতে সুবিধা হবে। যে তাহলে দেখো, বলাই যায় যে সংজ্ঞা ক্যাটিনেশন। ক্যাটিনেশন অনেক ইম্পর্টেন্ট সংজ্ঞা, পরীক্ষা অনেকবার আসছে। ক্যাটিনেশন মনে রাখবা একাধিক কার্বন পরমাণু, একাধিক কার্বন পরমাণু নিজেদের মধ্যে, নিজেদের বলতে পারো, চাইলে পরস্পরে বলতে পারো, কোনো সমস্যা নেই, নিজেদের মধ্যে একক বন্ধন তৈরির মাধ্যমে যে লম্বা শিকল বা বলয় তৈরি করে তাকে ক্যাটিনেশন বলে। ক্যাটিনেশন বলে। তো অনেকে মনে হয় বলয় দ্বারা কি বুঝলাম, বলয় মানে বদ্ধ শিকল। বলয় মানে কি? বদ্ধ শিকল। মনে রাখবো বলয় মানে বদ্ধ শিকল। একাধিক কার্বন পরমাণু নিজেদের মধ্যে একক বন্ধন তৈরির মাধ্যমে যে লম্বা শিকল মানে মুক্ত শিকল বা বলয় মানে বদ্ধ শিকল তৈরি করে তাকে ক্যাটিনেশন বলে। আর অবশ্যই সম্পৃক্ত ছাড়া এটা হবে না। এটা কি? সম্পৃক্ততা প্রকাশের জন্য। সম্পৃক্ত না হলে কিন্তু এই জিনিসটা হবে না। তাহলে বলাই যায়, এর এক্সাম্পলটা কি? এই যে কার্বন কার্বন, অনেকগুলো কার্বন পরস্পর যে একক বন্ধন তৈরি করে আছে, এটি মূলত কি ক্যাটিনেশন প্রক্রিয়া। কথা বোঝা গেছে? তো ক্যাটিনেশন প্রক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি সম্পৃক্ত যাচাই করতে হয়। আর অ্যালকেন যে সিরিজটা আছে, অ্যালকেন সিরিজে এই ক্যাটিনেশন প্রক্রিয়াটা সবথেকে বেশি কাজে লাগে। অ্যালকেনের ক্ষেত্রে ক্যাটিনেশন প্রক্রিয়া ছাড়া অ্যালকেন করা সম্ভব না। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই।
রসায়নের জৈব যৌগ অধ্যায়টা কি আসলে, এটা প্র্যাকটিসের উপর থাকা লাগে। ধরো অনেকেই পড়ো, এটা ভুলে যাও, কিছু করার নেই, কারণ প্র্যাকটিস না করলে এই অধ্যায়টা মনে থাকবে না, অনেকেই থাকে না। আজকে পড়ছো, কালকে পড়ো না, আবার ভুলে যাও। তো একটু রেগুলার প্রতিদিন 5 মিনিট 10 মিনিট হইলেও প্র্যাকটিস চালাই যাও। প্র্যাকটিস চালাই গেলে দেখবা কি অটোমেটিক এই অধ্যায় তুমি প্রো হয়ে যাবে, কোনো ব্যাপারই না। ওকে ফাইন, আমরা একটু আজকে ফার্স্ট অফ অল নামকরণটা শিখতে হবে আগে। নামকরণ না পারলে তুমি জৈব যৌগ কিছুই পারবা না। নামকরণটা জৈব যৌগ বলতে পারো একদম সূত্রপাত। সূচনা যেহেতু আমরা বলছি যে আজকে কথাটা একদম তাদের জন্য যারা জৈব যৌগ একবারে বুঝবেই না, একদম জিরো। যারা পারো তারা পারো, তারা তাদেরকে আমি কথা বলতেছি না, যারা পারো তাদেরকেও দেখার জন্য অনুরোধ রইল। যারা পারো তো পারোই। আর আমার আমার ভিডিওগুলো আমি আগেও বলছি, আমার এই ভিডিওগুলো তাদের জন্যই যারা রসায়নকে খুব ভয় পায়, বা রসায়নকে কখনো নিজের বলে আপন করে নিতে পারে না, বা যারা রসায়ন একটু কম বোঝে, যারা বুঝতে চায় তাদের জন্য। আর যারা বুঝেছো বা যারা পারো তাদের তো পারোই, তাদেরকে আমি কি বুঝাবো, কিন্তু তারপরেও প্র্যাকটিস করে থাকো। আর যারা একদমই পারো না তাদের জন্য মূলত আমাদের এই ক্লাসটা। আমরা একদম বেসিক থেকে এই জন্য শুরু করছি। নামকরণটা, নামকরণ জিনিসটা কি, যে কোনো কিছু তৈরি হওয়ার পরে, যেমন আমরা মানুষ, আমি শিশির, রাইট? আমি যখন জন্মগ্রহণ করছি সাথে সাথে কিন্তু আমি আমার নাম নিয়ে জন্মগ্রহণ করিনি, আমার কি নামটা পরবর্তীতে দেওয়া হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল মানুষের ক্ষেত্রে নামকরণটা একটু ডিফারেন্ট হয়, কেননা মানুষের ক্ষেত্রে কি মানুষ জন্মগ্রহণ করে তারপরে তার নাম দিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে এসব যোগের ক্ষেত্রে বিষয়টা এমন না। আগে দেখে ও কেমন, ওর কাজ কি, ও কি করে, তারপর ওর নামকরণ করা হয়। আসলে মানুষের ক্ষেত্রে যদি এরকম নামকরণ করা হতো তাহলে অনেকের নামের ব্যতিক্রমতা প্রকাশ পেত। যেমন একজনের নাম মৃত্যুঞ্জয়, আই থিঙ্ক তোমরা বিলাসী গল্প যদি পড়ে থাকো মৃত্যুঞ্জয়কে চিনবা। মৃত্যুঞ্জয় এই নামের অর্থ কি, যে মৃত্যুকে জয় করে, তো বেড়া মরে গেছে ওখানে। তো তার নামের কেটা ব্যতিক্রমতা করছে না। কিছু কিছু নাম আছে মানে কিছু কিছু নাম আছে যেমন শান্ত, এমনই অশৃঙ্খল, এমনই উচ্ছৃঙ্খল সেই ব্যক্তি যে শান্ত নামটা আসলে যায় না। ঠিক আছে, নাম দিচ্ছি বৃষ্টি, ওদিকে তার জীবনে কোনো বৃষ্টি নাই, তার জীবনে খরা। তো নামের যে ব্যতিক্রমতা, এই ব্যতিক্রমতা কিন্তু মানুষের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। বলে নাম একটা, মানুষ হয় আরেকটা। কিন্তু এক্ষেত্রে নামকরণটা কি, ওরা কাজের সাথে ওদের নামের মিল আছে। এই জন্য আমরা নামকরণটা আগে শিখবো। নামকরণ শেখার আগে তোমার আগে কিছু জিনিস শিখতে হবে, তা হচ্ছে ইউপ্যাকের পুনরূপ, IUPAC। এটা আমি আগেও বলছিলাম, এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মোস্ট ইম্পর্টেন্ট ফুল মিনিং। এটা আসবেই পরীক্ষায়, বা এমসিকিউ না হলেও কোন আবার কোশ্চেনে আসে। তো জানা রাখো, এটা খুবই জরুরি। এটার কি, এটা একটা সংস্থা, এটাই মূলত এর নামকরণ নিয়ে কাজ করে বিভিন্ন যোগ। এই সংস্থা অনুযায়ী একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, দেন অক্ট, নন, ডেক। তো এই যে নামগুলো আছে, মূলত এই নামগুলা কার্বন সংখ্যাকে নির্দেশ করে। যৌগে উপস্থিত কার্বন সংখ্যাকে কি করে, নির্দেশ করে। যৌগে উপস্থিত কার্বন সংখ্যাকে নির্দেশ করে কে, এই সংখ্যাগুলো। তাহলে বলতেই পারি মিথ মানে কত, 1, ইথ মানে 2, প্রোপ মানে 3, বিউট মানে 4, পেন্ট মানে 5, হেক্স মানে 6, হেপ্ট মানে 7,
অক্ট মানে 8 যদি অক্টেট তত্ত্ব পড়ছো, অক্টেট অক্টেট তত্ত্ব এটাই। নন মানে 9, ডেক মানে 10। তো মিথিক প্রবদের পেন্ট অ্যাকসেপ্ট অক্ট নন ডেক 1 2 3 4 5 6 7 8 9 10 যতগুলো কার্বন সংখ্যা তার নামকরণটা ঠিক ওভাবেই হয়। যেমন একটা এক্সাম্পল যদি দেই যে CH4, এটা অবশ্যই মিথেন, রাইট? মিথেন। এখন দেখো তো এখানে কার্বন কয়টা আছে? একটা, রাইট? কার্বন এক আছে, একটা আছে, তার মানে কি উচ্চারণটা মিথ হবে না, এই জন্য মিথেন। হ্যাঁ, আর অবশ্যই বলে দিই, এখানে আমরা যত কিছুই দিয়েছি বা যতগুলো নামে দিয়েছি প্রত্যেকটা নাম কিন্তু যে তোমরা কি কেউ প্রিফিক্স চেনো? প্রিফিক্স বা বাংলা যদি বলি উপসর্গ, চিনো? উপসর্গ চিনো? যেগুলো মূলত পদের পূর্বে বসে, যা নিজে কোনো অর্থ, উপসর্গের সংজ্ঞা কি? এমন কিছু পদ, এমন কিছু শব্দ যার নিজে কোনো অর্থ প্রকাশ করে না, এমনকি অন্য একটা পদের সাথে বৈশা, অর্থবোধক পদের সাথে বৈশা সে কি করে, ওই 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 যে শব্দটা তার অর্থ পরিবর্তন করে। আচ্ছা, উপসর্গের ক্ষেত্রে এখানেও সেমি কনসেপ্ট, যে মিথিত এগুলো জাস্ট উপসর্গ হিসেবে বসে, এগুলো কিন্তু নিজে কোনো অর্থ প্রকাশ করতেছে, জাস্ট ও একটা শব্দের সাথে বৈশা একটা শব্দের পূর্ণতা দিতেছে, যে পূর্ণ নাম প্রকাশ করতেছে। তাহলে আমরা প্রিফিক্স অ্যাড করছি, আমাদের সাফিক্স দরকার আছে না? সাফিক্স কি আমাদের প্রয়োজন আছে না? আছে। সাফিক্সের জন্য আমরা কিছু রুলস পড়বো। আগে এই জিনিসটাকে আমরা একটু মাথায় রাখি যে মিথেনের ক্ষেত্রে এটা প্রিফিক্স হবে, ইথেনের ক্ষেত্রে ইথ, দুইটার ক্ষেত্রে দুই। যেমন ইথেনের সংকেত কি? ইথেনের সংকেত C2H6, রাইট? C2 আছে মানে এটা এই ইথ, ইথ হবে। কথা বলা গেছে? এখন নামকরণের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, সাধারণ সংকেত খুবই ইম্পর্টেন্ট। সাধারণ সংকেত, সাধারণ সংকেত কি? কোনো a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছো? ওরা মতো কি দিস স্ট্রাকচার বা স্ট্রাকচার বা বলতে পারে যে তোমার সূত্র বা ল, যে লটা নির্দেশ করে যে ওটা কোন সূত্র বা কোন টাইপে পড়বে। এখানেও সাধারণ সংখ্যার মতো একটা ল বা একটা সূত্র প্রকাশ করে, যে সূত্রটা সে নির্দেশ করে এটা কোন শ্রেণীর। শ্রেণী বলতে আমরা অনেকগুলো শ্রেণী জানি, তার ভিতরে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা অ্যালকেন সিরিজের কথা যদি বলি, অ্যালকেন একটা শ্রেণী বা সমগোত্র শ্রেণী, এর সাধারণ সংকেতের কথা যদি বলি তাহলে মনে রাখবা এর সাধারণ সংকেত কত? এর সাধারণ সংকেত তোমার CnH2n+2। কথা বলা গেছে? তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত কত? CnH2n। কথা বলা গেছে? অর্থাৎ এখানে যেই 1 2 3 4 মানগুলো দেখতেছো, এগুলো অবভিয়াসলি কার্বন সংখ্যা, কিন্তু এগুলা তোমার ওই সূত্রের সাপেক্ষে বা সাধারণ সংকেতের সাপেক্ষে এগুলো প্রত্যেকটা এন এর মান। কথা বলা গেল কি কার মান? এন এর মান। অর্থাৎ এখানে যে এন গুলো লিখলাম, এন এর মানগুলো কিন্তু এগুলো। কথা বলা গেছে? আচ্ছা, অ্যালকেন অ্যালকিন, দেন তোমার অ্যালকাইন, এটা হচ্ছে CnH2n-2। অ্যালকোহল, অ্যালকোহল, দিস ইজ আর বন্ড ওইচ। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আর কি? আর এর একটা মিনিং হলো গিয়া CnH2n+1, মানে একে বলে অ্যালকাইল মূলক। কি বলে? অ্যালকাইল মূলক। অর্থাৎ বুঝছো? অর্থাৎ অ্যালকেনের সংকেত কি এটা না? CnH2n+2। অ্যালকাইল মূলকের সংকেত কি এটা না? অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন বিচ্ছুরণ বা অপসারণের ফলে যে মূলক তৈরি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। তার মানে এটা আমরা সংজ্ঞা পেয়ে গেলাম অ্যালকাইল মূলক কাকে বলে, যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বিচ্ছুরণ বা অপসারণ হওয়ার ফলে যে মূলক তৈরি হয় তাকে আমরা অ্যালকাইল মূলক বলতে পারি। কথা বুঝতে পারছি? তোমার কোশ্চেনগুলো আসে যে অ্যালকাইল মূলক কাকে বলে। আমরা কি বলবো যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণের ফলে যে মূলক তৈরি হয় তাকে আমরা অ্যালকাইল মূলক বলতে পারি। আর তার মান কত? CnH2n+1। মানে এখানেও ওই CnH2n+1 বন্ড ওয়েচ একটা সূত্র বসবে, মানে একটা হাইড্রোজেন অপসারণ হইয়া, মানে একটা হাইড্রোজেন সইরা একটা ওয়েচ মূলক ঢুকবে। কথা বলা গেছে? দেন অ্যালকোহলের পরে যদি বলি
অ্যালডিহাইড, it's R bond CHO, অ্যালডি R bond CHO, অ্যালডিহাইড। এখানেও সেম অ্যালকাইল মূলক বসবে। কার্বক্সলিক, কার্বক্সলিক অ্যাসিড, এটা কি R bond COOH, which is called আমার জৈব অ্যাসিডও বলা যায়। এই জিনিসটা মনে রাখতে হবে, মানে এই জিনিসটা মনে না থাকলে আমরা আসলে প্রমাণ করতে পারবো না। আর একটা জিনিস মনে রাখবো এর সাথে সাথে, যে উচ্চারণটা মনে রাখবা। অ্যালকেনের উচ্চারণে দেখো লাস্টে কি এন উচ্চারণ হইতেছে না, এন এন হচ্ছে এন উচ্চারণটা এন। অ্যালকিনের ক্ষেত্রে উচ্চারণটা কি হচ্ছে, ইন ইন উচ্চারণ হচ্ছে না, উচ্চারণটা কি ইন হচ্ছে না, ইন উচ্চারণ হচ্ছে। অ্যালকাইনের ক্ষেত্রে উচ্চারণটা কি আইন উচ্চারণ হচ্ছে না, লাস্টে আইন। অ্যালকোহলের ক্ষেত্রে উচ্চারণ কি ওল হচ্ছে না, ওল। উচ্চারণগুলো মনে রাখবা। অ্যালডিহাইডের উচ্চারণটা হয় ন্যাল, কি হয় ন্যাল, যেমন মিথানেল, ইথানেল, অ্যালডিহাইড। হ্যাঁ, কার্বক্সিলিক উচ্চারণ ওইক অ্যাসিড, কি ওইক অ্যাসিড। উচ্চারণগুলো মাস্ট আমাদের মনে রাখতে হবে, কারণ উচ্চারণগুলাই আমাদের সাহায্য করবে কিভাবে আমরা যৌগকে আইডেন্টিফাই করবো। একটা যৌগের সংকেত কি বা যৌগের নাম কি, এই নামটা যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই সাধারণ সংকেত, তার উচ্চারণ এবং সাথে আমাদের ওই নামকরণের মিড থেকে ডেক পর্যন্ত খুবই প্রয়োজন হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, আমরা একটু যদি সামনে আগাই বা একটু যদি বুঝাই দেই যে আসলে কিভাবে নির্ণয় করবো, আমার একটু ফাঁকা জায়গা দরকার, আমি একটু মুছে দেবো, একটু মুছে দেয় তাহলে আমার জন্য সুবিধা হয়, লিখতে পারবো। ধরো আমরা নামকরণের ক্ষেত্রে যদি বলি, তোমাদেরকে একটা যৌগ দিলাম, বলো C4H10। এখন স্বাভাবিক যারা একদমই পারো না, যারা একদম নতুন এই অধ্যায়টা, বা যারা ভয়তে ধরোই না এই অধ্যায়টা, তাদের যদি জিজ্ঞেস করি, শিখাই যে বাবা বলো তো C4H10 জিনিসটা কি, পারবা হইতে? নিজে বলো, পারবা হইতে? পারবা না। কওয়া যায় স্যার এটা কেমনে করবো? এখন যদি দেখাই, দেখো তো এখানে C4 কার্বন আছে কয়টা? অন্তত কবা যে স্যার কার্বন 4টা আছে। তার মানে তোমার বুঝতে অসুবিধা নাই যে এই যে নামটা, এর প্রথম অংশ C4, মানে এর নামের প্রিফিক্স ওয়ার্ডটা বিউট বসবে নাকি? বিউট বসবে, হ্যাঁ বিউট বসতে বাধ্য, বিউট বসবে। এবং একটু খেয়াল করে দেখো এখানে একটা উচ্চারণ দিছি না, এই উচ্চারণগুলা অ্যাজ এ সাফিক্স, সাফিক্স মানে বুঝছো, বাংলা বলে প্রত্যয়, প্রত্যয় হিসেবে বসবে। ওই বসবে ওই বিউটের পরে। এখন এখানের মধ্যে কোনটা আছে যেটা C4H10 এর সাথে যায়? নর্মালি কমন সেন্স একটা 2 এর বাচ্চা বলবে যে এই এই তিনটার সাথে ওরা যাইতেছে না, কারণ এখানে বন্ড OH নাই, বন্ড CH নাই, বন্ড COOH নাই, যাইতে পারে কোনটা? একটু হিসাব করলে তাহলে এই তিনটার ভিতরে হিসাবটা আসে না। দেখো তো C এর মান যদি 4 হয় তাহলে H এর মান কত হবে? এখানে 2 দুগুণের 4 মানে 8টা হয় না? ওখানে কি যায়? যায় না, এটা তো যাবেই না জন্মেও। তার মানে শুধুমাত্র অ্যালকেন সিরিজটা আছে যেটা মূলত যাবে, যে নির্দেশ করবে যে না এন ওয়ার্ডটা যদি যুক্ত করবে অ্যালকেনটা মূলত C4H কে ইন্টিগ্রেট করে। তার মানে বিউটের সাথে যদি যোগ দেই আমরা এন, তাহলে আমরা পাবো কি বিউটেন। নাম কি? বিউটেন। চলো দেখি আসলে কথাটা সত্য নাকি মিথ্যা। সূত্র লিখি, CnH2n+2, এটা কি অ্যালকেনের সূত্র না? কথা বলে কোন, এটা কি অ্যালকেনের সূত্র না? হ্যাঁ, অ্যালকেনের সূত্র হইলে আমরা জাস্ট মানগুলা বসাবো, একটু খেয়াল করো। মানগুলো যদি বসাই, ধরো সি লিখলাম, এখন এই যে এন এর জায়গায় লিখবো 4 কত, কারণ আমরা তো জানি যে এখানে C4 আছে, বা আমাদের এটা বিউটের ক্ষেত্রে যে নামকরণ আছে, বিউটের ক্ষেত্রে এখানে 4 আছে, এখানে 4 দিব। H2 ইনটু এন এর মান কত বসালাম, এখানে 4 বসবে +2। কথা বুঝছি? তাহলে এখন হিসাব করি তো, C4H8+2 না? তাহলে বলা যায় C4H10, দেখো তো এইটার সাথে এটা কি মিল আছে? এই সংকেতটার সাথে এই সংকেতটা কি মিল আছে? বিউটেন। তার মানে এইভাবে আমরা প্রত্যেকটা নামকরণ করতে পারবো।
ঠিক আছে। তাহলে ইথেনেরটা যদি দেখি বা মিথেনের নাম কোনটা যদি করাই দিই, মিথেন এখানে দিয়েছিলাম, তাহলে এখানে যদি লিখি মিথেন, ধরো CH4 মিথেন লিখলাম, তাহলে বলা যায় CnH2n+2, রাইট। এন এর মান কত, যেটা মিথ ওয়ার্ডটা এন এর মান 1, বলা যায় C1H2 × 1 + 2, রাইট, বলা যায় CH4। ইজি ইজি। এভাবে আর প্রত্যেকটা নামকরণ কি সহজে করতে পারবো। তোমাদের বাসায় একটা HW কি জানো, তোমরা মূলত বাসায় এই মিথ থেকে হেপ্ট না ডেক পর্যন্ত নির্ণয় করবা। এইভাবে প্রত্যেকটা সূত্র বসাই আমরা, মানে কি অ্যালকেন সিরিজের। আমরা যেহেতু অ্যালকেন নিয়ে কথা বলতেছি আজকে আমাদের টপিক শুধু অ্যালকেন। অ্যালকেন নিয়ে যে কথা বলতেছি, এই জন্য অ্যালকেনটাকে তোমরা পুরোপুরি তোমাদের বইতে আবার দেওয়াই আছে মিথেন থেকে একদম ডেকেন পর্যন্ত। তো আমি চাচ্ছি বই না দেখো, জাস্ট তোমার নিজের চেষ্টায় এই জিনিসটা করো। এবার আসি, আমরা মেবি এতক্ষণ সাধারণ সংকেত নিয়ে কথা বলছি, কিভাবে কোনটা সাধারণ সংকেত কাজ করে। এবার আমরা কার্যকরী মূলক নিয়ে কথা বলবো। আসলে কার্যকরী মূলক জিনিসটা কি, অনেকেই বোঝো না যে কার্যকরী মূলক জিনিসটা কি, এটা বোঝাই যেত। এই তিনটার কার্যকরী মূলক একদম ইজি, ওগুলা বলতেছি, সমস্যা নেই। টপিক কার্যকরী মূলক। কার্যকরী মূলক, আচ্ছা, অ্যালকেনের কার্যকরী মূলক, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এর 3 হাত খালি। আমি আগেও বলছিলাম যে শুধুমাত্র অ্যালকেনি এমন একটা সিরিজ যার ক্ষেত্রে ক্যাটিনেশন প্রক্রিয়া কাজ করে। ক্যাটিনেশন প্রক্রিয়ার ক্ষেত্রে কি একাধিক কার্বন পরমাণু নিজেদের মধ্যে একক বন্ধন তৈরি করবে। এখানে কি একক বন্ধন তৈরি করছে না? করছে, সিম্পল। তারপর দেখো অ্যালকিনের ক্ষেত্রে মনে রাখবা কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি করবে। কয় বন্ধন? দ্বিবন্ধন। দ্বিবন্ধন তৈরি করলে কয়টা হাত ফাঁকা থাকে? আই থিঙ্ক 2টা, রাইট। কার্বনের হাত 4টা, 2টা। আবার অ্যালকাইনের ক্ষেত্রে কি কার্বন কার্বন ট্রিপল বন্ড, ওর একটা হাত ফাঁকা, ওর একটা। এই তিনটা খুব ভালো মনে রাখবো, ঠিক আছে। অর্থাৎ তুমি যখনই কোনো যৌগের গাঠনিক সংকেত লিখতে যাবো তখন এই জিনিসটা লাগবে। যেমন তুমি সচরাচর ছোটবেলা থেকে মিথেন কইরা আসছো, কার্বন কার্বন এই যে একক বন্ধন দিয়ে। তাহলে এখন যদি কেউ তোমার ইথেন করতে দেয়, C2H6 ইথেন, তাহলে কেমনে করবা? কার্বন বন্ড কার্বন, তিন পাশে 3টা হাত, রাইট। এখন বলাই যায় এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, which is called C2H6। দেখো তো এইটার সাথে, এই অ্যালকেনের সাথে এই ইথেন সিরিজের যে মিলটা আছে, এখানে মিলটা পাও কিনা? অবশ্যই 100% মিলতে হবে। মানে অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের সিরিজ বা অ্যালকেন সিরিজের সেকেন্ড যৌগ এটা, অ্যালকেন সিরিজের সেকেন্ড যৌগ এটা, আর ফার্স্ট যৌগ এটা। অ্যালকেন সিরিজের ফার্স্ট যৌগ এটা, সেকেন্ড যৌগ এটা। তো সেকেন্ড যৌগের ক্ষেত্রে অ্যালকেন সিরিজের যে সেকেন্ড যৌগের ক্ষেত্রে গাঠনিক সংকেত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। এটার মতো কি ক্যাটিনেশন প্রক্রিয়ার ক্ষেত্রে ঘটছে, এবং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর অ্যালকোহলের ক্ষেত্রে যেটা বললাম, এটা তো আগে আমরা লিখে দিচ্ছি, বন্ড ওএইচ থাকবে, এটার ক্ষেত্রে বন্ড CH থাকবে, এটার ক্ষেত্রে বন্ড বন্ড COOH থাকবে। আমি আগেও বলছি আমার ভিডিওগুলো তাদেরই জন্য যারা একেবারেই কিছু জানো না। যারা জানো তারা তো একটু বোর ফিল করতেছে বা একটু খারাপ লাগতেছে যে আমরা তো সবই জানি পারি, অনেকে আছে এগুলোই জানে না, তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। আচ্ছা, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এই পুরো জিনিসটা যদি আমরা বুঝে থাকি, তাহলে একটু আমরা গাঠনিক সংকেতগুলো কিভাবে তৈরি করে আমরা ওই দিকে চলে যাব। চলো, ভিডিওটা একটু লং হবে কারণ আমরা অ্যালকেন সিরিজ নিয়ে কথা বলছি। তো অ্যালকেন সিরিজ নিয়ে কথা বললে হয়তো বা একটু কথা ভিডিও লং হবে। একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো হবে। গাঠনিক সংকেত তৈরি করার ক্ষেত্রে বারবার পড়ে যাচ্ছে। গাঠনিক সংকেত তৈরি করার ক্ষেত্রে দেখি গাঠনিক সংকেত অ্যালকেন, অ্যালকেনের গাঠনিক সংকেত অ্যালকেন। অ্যাকচুয়ালি মিথেনের কোনো গাঠনিক সংকেত হয় না, যেটা আছে সেটাই, আর যেটা আমি দেখাইছি এটাই, এটা দিলেই হয়ে যাবে। এটাকে আর আলাদাভাবে ভাঙানো যায় না। তুমি এটা দিবা, তাইলে মিথেন একটা প্রকাশ পাওয়া যাবে। প্রচুস্থলিক একটা বন্ড তৈরি করছে, এটা নিয়ে কোনো করা নেই। আচ্ছা, C2H6
এর কথা বলি, খুবই ইম্পর্টেন্ট যৌগ। তো এর বন্ধন বা এর গাঠনিক সংখ্যাটা কিছু এরকম, যেহেতু গঠনটা এভাবে তৈরি করে, যেটা একটু আগে দেখাইলাম আমরা। তাহলে বলতে পারি এটাকে ঠিক এভাবে লেখা যায়, CH3 বন্ড। কথা বলা গেছে, জাস্ট এই স্থির বদলে আমরা এই স্থির রাখলাম, ঠিক আছে। এবার C3H8, এটাকে ভাঙায় আমরা বলতে পারি অ্যারাউন্ড এরকম একটা কনসেপ্ট তৈরি হবে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা হাইড্রোজেন, রাইট? প্রত্যেকটা ক্ষেত্রে একটা হাইড্রোজেন। হয়তো আমার গলাটা ভাঙা, একটু কষ্ট করে বুঝে নাও। দেখো এই CH3 আছে না, বসলো বন্ড CH2 বসবে, এই CH2, এই CH2 বন্ড, আবার এই CH3 বসবে, এই CH3। কথা বলা গেছে? অর্থাৎ এরকম যত সামনে যাবা, ধরো C4H10, তত ক্ষেত্রে এভাবেই বাড়তে থাকবে। অর্থাৎ CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, মানে যত নিচে নামবা তত একটা করে CH2 বাড়বে, যত নিচে নামবা তত একটা করে CH2 বাড়বে। এই বৃদ্ধিটা তোমার কেস করবে, তোমার বাসা থেকে C10H22 পর্যন্ত করে আনবা, ঠিক আছে? করে রাখবা, তাহলে ভালো হবে। তো এইভাবেই করবা, প্রত্যেকটা যে C4H10 যেমন এভাবে তৈরি করছে, তেমনি এগুলো এভাবেই তৈরি করবে। আচ্ছা, আমরা একটা অ্যালকেন নিয়ে কথা বলি। অ্যালকেন, এটি একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন, পাইছো? এটা কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন, যার সাধারণ সংকেত CnH2n+2। এর সম্পৃক্ততার মূল কারণ শক্তিশালী বন্ধন। কি? শক্তিশালী বন্ধনের কারণে সহজে কি ভাঙা যায় না, ভাঙা যায়। কথা বোঝা গেছে? শক্তিশালী বন্ধনের কারণে তাকে সহজে ভাঙা যায় না, এই জন্য তাকে বিজ্ঞানীরা কিউট বা সুন্দর করে নাম দিচ্ছে, কি জানো? প্যারাফিন। প্যারাফিন। তো প্যারাফিন ওয়ার্ডটা কি? অর্থাৎ অ্যালকেন শ্রেণীর শ্রেণীর একটা সম্পৃক্ততা প্রকাশের ক্ষেত্রে একে প্যারাফিন বলা হয়, যে প্যারাফিন দ্বারা বোঝায় যে শক্তিশালী বন্ধন যাকে সহজে ভাঙা যায় না, একে আমরা প্যারাফিন বলতে পারি। আর প্যারাফিন অবশ্যই একক বন্ধন সম্পন্ন হবে, বন্ধন সম্পূর্ণ হবে, সিঙ্গেল বন্ড সম্পূর্ণ। কথা বোঝা গেছে? তার মানে সিঙ্গেল বন্ড থাকলে এখানে সিগমা ওয়ার্ডটা থাকবে, তাতে বুঝতে আমাদের কোনো অসুবিধা নাই আশা করি। এই অ্যালকেন থেকে মতো অ্যালকাইল মূলকের তৈরি হয়েছে, আমরা ওদিকে যাবো না, যদি অ্যালকাইল মূলকটা বুঝাই দিছি, তোমরা অ্যালকেনের প্রস্তুতির দিকে একটু যাবে। অ্যালকেনের প্রস্তুতি। বাবা, অ্যালকেনকে বিভিন্নভাবে প্রস্তুত করা যায়, তার ভিতরেও কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রক্রিয়া আছে যেটা আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। ফার্স্ট অফ অল, অ্যালকেন প্রস্তুতির সর্বোত্তম মাধ্যম কার্বন ডাই অক্সাইড এর সাথে যদি 4 মোল 4H2 হাইড্রোজেন সংযোজন করে, এটাকে বলে হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডের সাথে 4 মোল হাইড্রোজেন সংযোজন করো এবং এখানে নিকেল প্রভাবক রাখো টেম্পারেচার 250°C, তাহলে এখানে উৎপন্ন হবে মিথেন CH4+2H2। কথা বোঝা গেছে? অর্থাৎ এখানে কি মিথেন প্রস্তুত হয়েছে না? মিথেন কি অ্যালকেন শ্রেণী না? কথা বোঝা গেছে? মানে অ্যালকেনের প্রস্তুতির ক্ষেত্রে আমরা কার্বন ডাই অক্সাইড থেকে হাইড্রোজেন সংযোজন করতে পারি। তার মানে এই প্রক্রিয়াটাকে আমরা কি নাম দেব?
হাইড্রোজেন সংযোজন প্রক্রিয়া, হাইড্রোজেন হাইড্রোজেন সংযোজন, মানে হাইড্রোজেন সংযোজন দিয়ে আমরা কি অ্যালকেন প্রস্তুত বা মিথেন প্রস্তুত করতে পারি। মিথেন যেটা অ্যালকেন শ্রেণী একদম ফার্স্ট যৌগ, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, যে হাইড্রোজেন সংযোজন মানে প্রকাশ করতে পারি। কথা বোঝা গেছে? এবার আমরা একটু অন্যভাবে যদি আমরা বলি যে অ্যালকাইন থেকেও অ্যালকেন প্রস্তুত করা যায়, যেমন টপিক এস অ্যালকেন প্রস্তুত ক্ষেত্রে এটা যে অ্যালকাইন থেকে, এটা হচ্ছে অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি, আবার অ্যালকিন থেকেও আছে, যেটা দেখাচ্ছি। আমরা অ্যালকাইন থেকে করতে গেলে আমাদের 2 মোল হাইড্রোজেন সংযুক্ত করতে হবে। কয় মোল? 2 মোল। যেমন আমাদের অ্যালকাইনের সংকেত অবভিয়াসলি CH ট্রিপল বন্ড CH। অ্যালকাইন মানে এটা হচ্ছে ইথাইন, না? কার সংকেত? ইথাইন। ইথাইন ওর সাথে যদি আমরা 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করাই, ভাবুক সেম নিকেল টেম্পারেচার 250 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে আমরা উৎপন্ন থেকে CH3 বন্ড CH3। কথা বলা গেল আমরা পুরোপুরি ইথেন। ইথেন এটা কি অ্যালকেন শ্রেণীর সেকেন্ড মৌল, যৌগ, সরি সেকেন্ড যৌগ। কথা বলা গেছে? পুনরায় আবার আমরা চাইলে অ্যালকিন থেকেও অ্যালকিন থেকেও অ্যালকেন প্রস্তুত করতে পারি। কেমনে দেখো, অ্যালকিনের সংখ্যাটা কি? C2 CH2 ডাবল বন্ড CH2। যদি আমরা এখানে H2 বা হাইড্রোজেন সংযোজন দিই, তাহলে আমরা বলতেই পারি এখানে নিকেল প্রভাবক, এখানে অবশ্যই শুধু হাইড্রোজেন সংযোজন হবে, নিকেল প্রভাবক এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে বলাই যায় এখানে উৎপন্ন হবে তোমার CH3 সিঙ্গেল বন্ড CH3। কথা কি বোঝা গেছে? তাহলে এই যে CH2 থেকে, মানে এটা ইথেন, ইথিন, এটা কনসেপ্টটা কি? ইথেন। ইথিন থেকে যে ইথেন প্রস্তুত হলো, এটাও কি সম্ভব এর মাধ্যমে 1 মোল হাইড্রোজেন দিয়ে আমরা বিক্রিয়া করাই। কথা বোঝা গেছে? আচ্ছা, মানে অ্যালকিন প্রস্তুতি আমরা এই কয়েক ধাপ শিখলাম। আরো একটা পদ্ধতি যেটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট, আমরা একটু মুছে দিলাম এগুলা। আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে আমরা একটু বিরতিতে যাই, আজানের কারণে একটু বিরতি যাব।
আচ্ছা দেখো তো, শেষ হয়ে গেছে। আচ্ছা দেখো তো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমি কি লিখছি একটু, যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের অপসারণ ঘটে, রাইট? এবং সোডিয়াম ইথানয়েড থেকে মিথেন প্রস্তুত হয় এবং সোডিয়াম কার্বনেট প্রস্তুত হয়। তো আমাদের কনসেপ্ট কিন্তু এখানেই শেষ হয়ে যায় যে আসলে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আসলে অ্যালকাইন প্রস্তুত হচ্ছে কিনা। তো আমরা দেখা যায় যে সোডিয়াম ইথানয়েড থেকে অটোমেটিক মিথেন তৈরি হচ্ছে। কিন্তু কোশ্চেন ইজ যে সোডিয়াম ইথানয়েডটা আসলো কোথা থেকে, রাইট? আসলে সোডিয়াম এটাকে আকাশ থেকে পড়ছে না। তাহলে একে আনার জন্য আমরা একটু চলে যাব ইথানলে। এখান থেকে তাহলে বিক্রিয়া শুরু করবে। এটা হচ্ছে আমি লাস্ট স্টেজ দেখালাম, এটা হচ্ছে লাস্ট স্টেজ, ঠিক আছে? লাস্ট স্টেজে এমন হয়। তো বিক্রিয়াটা কেমন, যে ধরো CH3 CH2 বন্ড OH, একে জানো আমাদের কিউট ইথানল। ইথানল ইথানলের সাথে যদি আমরা জায়মান অক্সিজেনকে বিক্রিয়া করাই, এটা কি জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন বিক্রিয়া করাই, এখানে প্রভাবক হিসেবে রাখি KMnO4, তাহলে এখানে উৎপন্ন হবে কি জানো? এখানে উৎপন্ন হবে ইথানল, মানে CH3 CHO প্লাস এক্সট্রা করে দেখো তো, এখানে CH3 দিলা, এখানে CHO দিলা, এক্সট্রাটা H রয়ে গেছে না, ওই H2টা কি পৃথক হয়ে যাবে। কথা বোঝা গেছে? তাহলে তাহলে বলাই যায় যে একটা H2 পৃথক হয়ে গেছে, আর এটা কি হচ্ছে ইথানল, ইথানল। কথা বোঝা গেছে? আবার ইথানল কি আবার আনো সেকেন্ড স্টেপে, CH3 CHO কে যখন আবার পুনরায় তুমি জার্মান অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাবো এখানে KMnO4 কে নিয়ে, তখন কি হবে? এখানে উৎপন্ন হবে CH3 COOH। কথা বোঝা গেছে? CH3 COOH, মানে এই যে CH3 COOH, এটা কি জানো? এটা একটা জৈব অ্যাসিড। এটা কি? এটা একটা জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি বলতে পারি? CH3 CH2 CHO প্লাস H2O হবে, সরি। আচ্ছা এখানে কি হবে? এটা হবে ইথানোয়িক অ্যাসিড। এটা কি ইথানোয়িক অ্যাসিড। কথা বোঝা গেছে? কনসেপ্টটা কি? ইথানোয়িক অ্যাসিড, বা একে আমরা জৈব অ্যাসিড বলতে পারি। কি বলতে পারি? জৈব অ্যাসিড। কনসেপ্ট বুঝছো? এবার এই ইথানোয়িক অ্যাসিডকে আবার আনো, CH3COOH ইথানোয়িক অ্যাসিডকে পুনরায় তুমি কস্টিক সোডা দিয়ে বিক্রিয়া করো, ঠিক আছে? মানে যখন কস্টিক সোডা দিয়ে বিক্রিয়া করাবে, এখানে কি উৎপন্ন হবে জানো? এখানে উৎপন্ন হবে CH3COONA, মানে এই যে সোডিয়াম ইথানয়েডটা এই প্রস্তুত হলো প্লাস প্লাস H2O। কত, মানে এটা কি সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। কথা বোঝা গেছে? সোডিয়াম ইথানয়েড তার মানে কি? ইথানোয়িক অ্যাসিড থেকে তুমি সোডিয়াম ইথানয়েড তৈরি করে ফেললা, এবং এই সোডিয়াম ইথানয়েডকে যখন আবার পুনরায় কস্টিক সোডা দিয়ে বিক্রিয়া করাবা, তখন তুমি কি অ্যালকেন পেয়ে যাবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা কি শিখলাম? যে অটোমেটিক ইথানল, মানে ইথানল থেকেও তুমি চাইলে মিথেন বা অ্যালকোহল থেকেও তুমি ইথেনে যেতে পারো। ডিকার্বনেশন বিক্রিয়া শিখলামই, সাথে আরো একটা কনসেপ্ট শিখলাম কি, অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে
কি অ্যালকেন প্রসেস। কথা বোঝা গেছে? ডিকার্বোনেশন তো শিখলামই উপরে, এবং অ্যালকোহল থেকে যে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় সেটা আমরা শিখে নিলাম ইনশাল্লাহ। আজকে আর না, বেশি দিলে হয়তো বা তোমরা একটু কনফিউজ হবা। অ্যালকেন নিয়ে মোটামুটি যা কথা বলার ছিল বলেছি। যখন আমরা অ্যালকোহল নিয়ে কথা বলবো তখন অবশ্য কিভাবে অ্যালকোহল তৈরি করলাম, অ্যালকোহলটা আসলে কিভাবে তৈরি হয় এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আবারও দেখা হবে সামনে একটা ভিডিওতে। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার তো করতেই পারো, সমস্যা নেই। আর অবশ্যই লার্নিং পয়েন্টের সাথে থাকবা। লার্নিং পয়েন্ট এই শুধু একটা একটা পেজ বা একটা ইউটিউব চ্যানেল বা একটা গ্রুপ না, আমি মনে করি এটা একটি ভালোবাসা, যা মানুষ বা একটা শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষণীয় ওয়েবসাইটকে দেওয়া উচিত। তোমরা যদি ভালোবাসো তাহলেই দেখা যায় এই ওয়েবসাইটটা আর একটু ভালোভাবে, বা এই আমাদের যে পেজ বা আমাদের এই ইউটিউব চ্যানেলটা আরো ভালোভাবে গ্রো হবে, আরো ভালো ভালো ভিডিও আসবে। শুধুমাত্র দেখতে পাচ্ছ যে আপাতত রসায়ন বিষয়ক ক্লাসগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে, কারণ হয়তো বা সবাই সময় পাচ্ছে না, যারা আমার সাথে যুক্ত আছে। ইংলিশ, বাংলা, জীববিজ্ঞান, পদার্থ, ম্যাথ, যারা যারা আমাদের সাথে যুক্ত আছে সবারই ভিডিও আসবে। কিন্তু আপাতত রসায়ন ক্লাসগুলো বেশি আসার কারণ হলো গিয়া যে সবাই ওইভাবে সময় পাচ্ছে না যে ক্লাসগুলো দিবে। কিন্তু তোমরা যদি চাও, তোমাদের কমেন্টের উপরে, তোমাদের চাহিদার উপর বিশেষ করে আমরা সেই সকল ক্লাসগুলো দেখার চেষ্টা করবো। আশা করি আমাদের সাথে থাকবা প্রত্যেকটা ভিডিওতে। আমাদেরকে সময় দিয়ে তোমাদের যে সুবিধাটা বা তোমাদের যে পড়াশোনার যে সুবিধাটা বুঝে তোমরা আসলে পড়া বুঝতেছো কিনা, বা কনসেপ্টগুলো আসলে তোমাদের ক্লিয়ার কিনা, এই কনসেপ্ট ক্লিয়ারের বিষয়ে তোমরা বুঝা তোমার নিজেরা যদি মনে হয় যে না আমাদের এই চ্যানেলটা, আমাদের এই পেজটা বা আমাদের এই গ্রুপটা তোমাদের জন্য বেনিফিশিয়াল, তোমাদের পড়াশোনা হেল্পফুল, তাহলে তোমরা অবশ্যই এই পেজটা বা এই চ্যানেলটাকে তোমরা শেয়ার করবা, সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ, দোয়া করো। ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে সামনের ভিডিওতে।